দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, ঝরল 4 প্রাণ, দুজনের অবস্থা আশঙ্কাজনক। পদ্মায় পানি না থাকায় মৃতপ্রায় বড়াল নদী, প্রবাহ বাড়াতে অপসারণ হবে স্লুইস গেট, জানালেন পরিবেশ উপদেষ্টা। ভারতের বিধিনিষেধ, বেনাপোল স্থলবন্দর দিয়ে 7 ধরনের পণ্য রপ্তানি বন্ধ, আটকে আছে শতাধিক পণ্যবাহী ট্রাক। ঈদে এবারও বিশেষ ত্রাণ পাচ্ছে না রংপুরের মানুষ, বৈষম্যে ক্ষুব্ধ স্থানীয়রা, নির্বিঘ্নে ঘরে ফেরার ব্যবস্থা করার দাবি। এই দুইজনের সিটে 3 জন বসা লাগে, ঈদের সময় আরো বেশি ভিড় হয়। যাতায়াতের জন্য ট্রেন খুব সীমিত হয়ে গেছে। এবং দুদিন পর বাজারে আসছে নওগাঁ রাম পরিচর্যায় ব্যস্ত বাগানীরা, 4000 কোটি টাকা বাণিজ্যের আশা। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 4 জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল 6:30টার দিকে সাতর ইউনিয়নের দিনাজপুর পঞ্চগড় মহাসড়কের বেঙ্গপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রংপুরে একটি বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে জেলার বিভিন্ন হিসাবরক্ষণ অফিসের 3 কর্মকর্তা সকালে মাইক্রোবাস যোগে রওনা হন। পথে বেঙ্গপুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালক সহ 2 জন মারা যান। আশঙ্কাজনক অবস্থায় 4 জনকে ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও 2 জনকে মৃত ঘোষণা করেন। একটা ট্রাক আর ওই মাইক্রোবাসে ট্রাক আর মাইক্রোবাসের সাথে সংঘর্ষ। ঘটনাস্থলে 2 জন, পরে হাসপাতালে নিয়ে যেতে হবে। রাজশাহী বড়াল নদীতে পানি প্রবাহ বাড়াতে স্লুইস গেট অপসারণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। সোমবার সকালে নদী পরিদর্শনে গিয়ে তিনি বলেন, বড়ালের উৎসমুখে যাতে সব সময় পানি থাকে সেই ব্যবস্থা করা হবে। বিস্তারিত কাজী শাহেদের রিপোর্টে। বড়াল নদীর পানি শূন্যতার সঙ্গে পরিবর্তিত হয়েছে নদী পাড়ের বাসিন্দাদের জীবন জীবিকা। জেলে পেশা এখন শূন্যের কোটায়, সেচের পানির অভাবে কৃষিতেও নেমে এসেছে দুর্ভোগ। পানি প্রবাহ চালু রাখতে একাধিকবার বড়াল নদী খনন করা হলেও কোনো সুফল মেলেনি। জয়রামপুর ব্রিজ করে দেওয়ার পর থেকে সব শেষ, পানি তো দেন, যতটুকু কাটে ততটুকুই নদীর ভরাট হয়ে যায়। তার কারণে পার্শ্বে মাটিগুলো পার্শ্বেই রাখা হয়, তার জন্য ওই পার্শ্বের মাটিগুলো আবার সেটা নদী ভরাট হয়ে যায়। যখন আসলে এই স্লুইস গেট এখানে স্থাপন করা হয়েছে, এই স্লুইস গেট স্থাপন করার পর থেকে আসলে এই বড়াল নদী তখন থেকে আসলে তার মৃতপ্রায় অবস্থার মধ্যে চলে গেছে। পদ্মায় পানি না থাকায় মরে যাচ্ছে বড়াল, নদীর বুকে চাষ হচ্ছে ফসলের, যা পরিবেশ ও প্রতিবেশের উপর প্রভাব ফেলছে। পদ্মা পুনরায় একবারে দখল হয়ে গেছে, পদ্মার বাঁধ দখল হয়ে গেছে, পদ্মাকে একবারে ছোট হয়ে গেছে, আর যার কারণেই পদ্মা মৃত। ক্রোকোডাইল, ঘড়িয়াল বলা হয়, সে ঘড়িয়াল নাই, আরও অনেক মাছ নাই, অনেক ভালো ভালো মাছও নাই, কারণ পানি থাকলে তো এসব, এটা জলজ প্রাণী। তো যাই হোক, এই অবস্থা। তো আমাদের এই যে নদী নির্ভর জীবন ব্যবস্থা, এর একটা মহাবিপর্যয় হয়ে গেছে। বড়ালের পানি প্রবাহ নিয়ন্ত্রণে 1985 সালে নির্মাণ করা হয় স্লুইস গেট। সোমবার বড়ালের উৎসমুখ পরিদর্শন করে পরিবেশ উপদেষ্টা জানালেন, অপসারণ করা হবে এসব স্লুইস গেট। যে পানি উন্নয়ন বোর্ডকে তাদের থেকে আমি একটা সম্পূর্ণ কর্মপরিকল্পনা চাইব, যে এই 4 ঘাটের স্লুইস গেটটা সরিয়ে কতটুকুন জায়গা আমার খনন করতে হবে, আর নিচের দিকে আটঘরিয়ার ওই দিক থেকে আমার 18 কিলোমিটার যেটুকুন ভরাট হয়ে গেছে ওইটুকুন খননের সহজ উপায়। ফারাক্কা চুক্তি যথাসময়ে করা হবে জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, দেশে বালু ও ভূমিদস্যুতা নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের 10 দফা নির্দেশনা দেওয়া হয়েছে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘর 17 বছর অবহেলিত ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমগ্র জীবন যেন এই জাদুঘরে উপস্থাপন করা যায়, সেই লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউসে সাংবাদিক সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের সংস্কৃতি যেন বাংলাদেশিদের হয়, কোনো বিশেষ গোষ্ঠীর যেন না হয়, সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। এছাড়াও চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা ও কর্ণফুলী নদীর সাম্পান বাইচ জাতীয় ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। আপনারা জানেন যে আমরা অল্প কয়েকদিনের সরকার,
ফলে আমাদের মূল কাজ হচ্ছে কিছু বড় ম্যাক্রো স্কেলে কিছু পরিবর্তন করা কালচারাল প্যারাডাইম শিফটের ক্ষেত্রে, সেটা আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন। ভারতের মেঘালয়ের পূর্ব খাসি হিলস ও পশ্চিম জৈন্তিয়া জেলার কাঁটাতারের বেড়াহীন ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও বেআইনি কর্মকাণ্ড বন্ধে ৮ মে থেকে অনির্দিষ্টকালের কারফিউ অব্যাহত রয়েছে। এতে আতঙ্কিত সীমান্তবাসী। দোয়ারাবাজার সীমান্তে রাতে বিশেষ টহল পরিচালনা করছে বিজেপি। আতঙ্কিত না হয়ে সীমান্তবাসীদের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক। এদিকে রোববার মধ্যরাতে সুনামগঞ্জের বিশ্বস্তভোর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর গুলিতে শামসুল হক ইসলাম নামের এক যুবক আহত হয়েছেন। শাহবাজ উদ্দিন মান্নার তথ্য ছবিতে এ নিয়ে আরো জানাচ্ছেন সালমা জাহান। সুনামগঞ্জের দোয়ারবাজার সীমান্তে সূর্যাস্তের পর মাইল কাঁটাতারের বেড়ার পাশে লাগানো ফ্লাড লাইট ক্রমান্বয়ে জ্বলে ওঠে। আধা ঘন্টার মধ্যে ১২ কিলোমিটার দিনের মতো আলোকিত হয়ে ওঠে। নজরদারির জন্য খুঁটিতে লাগানো হয়েছে গোপন ক্যামেরা। ৮ মে থেকে অনির্দিষ্টকালের জন্য সীমান্তে কারফিউ জারি করেছে বিএসএফ। জিরো পয়েন্টের ১ কিলোমিটার রেডিয়াসে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ অব্যাহত রয়েছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন সীমান্তবাসী। যুদ্ধ হইতাছে পাকিস্তানের লগে, এই কইতাছে তোমরা সেভে চলো। যদি মনে করেন বিএসএফ যদি গরম হয়, ভারত বাংলাদেশ কোনো ঝামেলা থাকে, তখন মনে করেন ২৪টা ঘন্টায় এই যে এখানে একটা অফি আছে, এই অফি থেকে প্রায় আধা কিলোমিটার এখানে আরেকটা অফি, এটা থেকে প্রায় আধা কিলোমিটার আরেকটা অফি, প্রত্যেক সেন্টারে ৪জন ৬জন ৮জন করে থাকে। কারফিউ জারি হয়েছে সীমান্তে। কারফিউ কি সীমান্তে আগে পরে আমরা শুনি নাই, এবং এখন কারফিউ চলছে। বর্ডারে কোনো মানুষ গরু ছাগল নিয়েও এখন যেতে পারছে না। ভারতীয় অংশে কারফিউর আগে ক্যাম্প প্রতি ৪০ জন বিএসএফ সদস্য দায়িত্ব পালন করলেও এখন সেই সংখ্যা ৫৫ জন। মোকামছড়া, বাগানবাড়ি, কাশিন্দা, রিঙ্কু, চেলাসহ ৫টি ক্যাম্পে ২৫০র বেশি বিএসএফ সদস্য রয়েছে। তারা ১০টি অস্থায়ী পোস্ট, ৫টি ক্যাম্প সহ বেশ কয়েকটি বাংকারে ২৪ ঘন্টা ডিউটি দেন। সীমান্তের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত ও অবৈধ অনুপ্রবেশ রোধে প্রতি রাতে বিশেষ টহল পরিচালনা করে ঝুঁকিপূর্ণ পয়েন্টে অনবরত নজরদারি করছে বিজিবি। বর্তমান অবস্থার প্রেক্ষাপটে সুনামগঞ্জ সীমান্ত সুরক্ষার জন্য আমাদের ব্যাটালিয়ন থেকে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তে টহল কার্যক্রম আমরা অনেকাংশে বৃদ্ধি করেছি। এছাড়া বিভিন্ন সোর্স মারফত আমাদের যে গোয়েন্দা নজরদারি সেটিও অনেক তৎপর হয়েছে। এদিকে রোববার মধ্যরাতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে শামসুল ইসলাম নামের এক যুবক আহত হয়েছে। তিনি জেলার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে স্থলবন্দর ব্যবহারে ভারত বিধিনিষেধ আরোপ করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় ৭ ধরনের পণ্য রপ্তানি বন্ধ রয়েছে। বেনাপোল স্থলবন্দরে পোশাকের ৩৬টি ট্রাক সহ আটকে আছে শতাধিক পণ্যবাহী ট্রাক। ভারত সরকারের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর থেকে শুরু হওয়া পাল্টাপাল্টি বিধিনিষেধ দ্বিপক্ষীয় বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। সালাউদ্দিন সাগরের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। এপ্রিলের প্রথম সপ্তাহে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য যাওয়ার ব্যবস্থা প্রত্যাহারের পর বাংলাদেশের স্থলবন্দর দিয়ে আমদানিকৃত ভারতীয় সুতাসহ বেশ কিছু পণ্যের উপর বিধিনিষেধ আরোপ করে জাতীয় রাজস্ব বোর্ড। প্রতিক্রিয়ায় ১ মাসের মাথায় দিল্লির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশের তৈরি পোশাক ও ফলসহ প্রায় ৭ ধরনের পণ্য আমদানিতে স্থলবন্দর ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে। ১৭ মে শনিবার ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল স্থলবন্দরে ৩৬টি ট্রাকে তৈরি পোশাক সহ আটকে আছে শতাধিক পণ্যবাহী ট্রাক। ভারতের নতুন নিষেধাজ্ঞা বড় ধাক্কা হয়ে দেখা দেবে বলে শঙ্কা দেশের ব্যবসায়ীদের। তারা বলছেন, সমুদ্র ও আকাশপথে এসব পণ্য রপ্তানি করতে দ্বিগুণ খরচ ও সময় লেগে যাবে। এতে ক্ষতিগ্রস্ত হবে দুদেশের ব্যবসায়ীরা। বেনাপোল স্থলবন্দরে কিছু ট্রাক দাঁড়ায় আছে ভারতে প্রবেশের অপেক্ষায়, কিন্তু ভারত সরকার নিষেধাজ্ঞার কারণে এগুলো বর্তমানে আটকে আছে। আর আটকে থাকার কারণে আমাদের অনেক ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে এবং বাংলাদেশ সরকারের রাজস্ব হারাচ্ছে। এক্সপোর্টের ক্ষেত্রে নিষেধাজ্ঞা, সেটা উভয় ব্যবসায়ী বাংলাদেশ এবং ইন্ডিয়ায় দুইজনেই ক্ষতিগ্রস্ত হবে।
নিষেধাজ্ঞা আরোপের আগের এলসি হওয়া পণ্য আমদানিতে স্থলবন্দর ব্যবহারের সুযোগ চান ব্যবসায়ীরা। তবে এসব এলসি হওয়া পণ্য ছাড়ের ব্যাপারে মৌখিক একটি আপিলের আশ্বাস দিয়েছে ভারত। ইন্ডিয়ান পার্টের আলোচনা চলছে যাতে পূর্বের এলসিকৃত পণ্য রপ্তানি হয়, তার জন্য ইন্ডিয়ান কাস্টমসের ইন্ডিয়ান ব্যবসায়ীরা আলোচনা করছে। আমরা একটা আবেদন জানাবো মৌখিকভাবে নিচের লেভেল থেকে যে গাড়িগুলো বাংলাদেশে ডকুমেন্টের সমস্ত প্রসেস হয়ে আছে, যদি ওগুলো নেওয়া যায় একটা অ্যাপিল করে রাখবো। ভারত ভিত্তিক বাণিজ্য বিষয়ক গবেষণা সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ বলছে, ভারতের এই নিষেধাজ্ঞার কারণে $770 মিলিয়ন উপর নেতিবাচক প্রভাব পড়বে, যা দ্বিপক্ষীয় বাণিজ্যের 42%। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। দেশ টিভি সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর শরীয়তপুর শহরের প্রধান সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান চালিয়েছে সড়ক বিভাগ ও জেলা প্রশাসন। সোমবার সকাল 10:30 থেকে বেলা 12টা অভিযান চালানো হয়। এ সময় 15টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। প্রশাসন জানায়, শহরের ধানুকা হতে পালং উত্তর বাজার পর্যন্ত সড়ক বিভাগের 2 কিলোমিটার জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে অন্তত 146টি ব্যবসা প্রতিষ্ঠান। একাধিকবার নোটিশ দেওয়া হলেও দখলদার সেখান থেকে সরে যায়নি। পরে জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে অভিযান পরিচালনা করে সড়ক বিভাগ। বাকি যে অবৈধ স্থাপনাগুলো আছে, কিছু কিছু কোর্টে মামলা চলমান থাকে, আমরা এখনই উচ্ছেদ করতে পারছি না। এবং কিছু কিছু অবৈধ স্থাপনা তারা নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগের কাছে পুনর্বিবেচনা করার জন্য আবেদন করেছেন এবং তিনি এটি বিবেচনা করেছেন এবং তিনি যখন আমাদের কাছে আইনগত সহযোগিতা চাবেন, তখন আমরা অবৈধ উচ্ছেদ কার্যক্রমে তাদেরকে আইনগত সহযোগিতা প্রদান করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে ঘিরে সিলেটে বিএনপির রাজনীতিতে চলছে নানা আলোচনা। 17 বছর পর দেশে ফেরায় তাকে স্বাগত জানিয়ে সিলেটে আনন্দ মিছিলের পর এবার নগর জুড়ে হয়েছে পোস্টারিং। বেনামি এই পোস্টারে তাকে সিলেট 1 আসনের প্রার্থী হিসেবে দেখতে চাওয়া হয়েছে। এ নিয়ে 1 সপ্তাহ ধরে চলছে নানা জল্পনা কল্পনা। খালেদা আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। হেভিওয়েট প্রার্থীদের আসন সিলেট 1। কথিত আছে, এই আসন থেকে যে দলের প্রার্থী পাশ করেন সেই দলই সরকার গঠন করে। হঠাৎই সিলেট নগরীর বিভিন্ন দেয়াল জুড়ে চোখে পড়ছে সিলেটের সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের ছবি সংবলিত পোস্টার। মঙ্গলবার রাত থেকে এসব পোস্টার নগরীর আম্বরখানা, সুবিদ বাজার, মদিনা মার্কেট, পাঠানটুলা সহ ব্যস্ততম বিভিন্ন এলাকার বৈদ্যুতিক খুঁটি আর রাস্তার পাশের দেয়ালগুলোতে সাঁটানো হয়েছে। পোস্টারে ডাক্তার জুবাইদা রহমানকে সিলেট 1 আসনে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার বার্তা দেওয়া হয়েছে। তবে কে বা কারা এসব পোস্টার সাটিয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। এমনকি সিলেট বিএনপির দায়িত্বশীল নেতারাও বিষয়টি অবগত নন। পোস্টারে জুবাইদা রহমান ছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি রয়েছে। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জানান, জিয়া পরিবারের কোনো সদস্য যে কোনো আসনে নির্বাচন করতে পারেন। বাংলাদেশের 300টি সংসদীয় আসনের প্রত্যেকটি আসনের দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের প্রত্যাশা থাকবে যে জিয়া পরিবারের একজন সদস্য এই আসন থেকে নির্বাচন করবে। এটি আসলে কে করেছেন অথবা কারা করেছেন, যতক্ষণ না এটি কনফার্ম হওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আসলে মন্তব্য করা যাচ্ছে না। এই কারণে আমরা আসলে বিষয়টি সম্পর্কে টোটালি অবগত না। এবং এদিকে বিএনপির সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বলেন, তার মতন রত্ন গর্ভাকে যে কেউ প্রার্থী হিসেবে চাইতেই পারেন, এতে এত আলোচনার কিছু নেই। জুবাইদা রহমান আমাদের সিলেটের রক্তগর্ভা সন্তান। এখানে পোস্টার কে করেছে, কারা করেছে সেই বিষয়ে যাওয়ার আগে যে কেউ চাইতেই পারে। আমি মনে করি না, যেভাবে মিডিয়া এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখতেছে, যে এটা তেমন গুরুত্ব সহকারে দেখার বিষয় না। এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান জেলা বিএনপির নেতারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দীর্ঘ 7 বছর পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি সিরাজগঞ্জ বায়ু বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পটি।
42 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি আজও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিডিবির কাছে হস্তান্তর করেনি ঠিকাদার। ফলে এই অপরিকল্পিত প্রকল্প নিয়ে জনসাধারণের মাঝে প্রশ্ন উঠেছে। ঠিকাদার প্রতিষ্ঠান বলছে, বিভিন্ন জটিলতা এবং কম বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনার কারণে প্রকল্প শেষ করা যায়নি। শুভকুমার ঘোষের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। সিরাজগঞ্জ শহরের পাশে যমুনা নদীর পশ্চিম পারে ক্রসবার 3 এলাকায় 2018 সালে পিডিবির তত্ত্বাবধানে প্ল্যান এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেড নামক ঠিকাদারি প্রতিষ্ঠান 42 কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করে। 8টি টাওয়ারে পাখা বসানো হয় এবং 2 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে নির্মাণ জটিলতা ও যান্ত্রিক ত্রুটির কারণে প্রকল্পটি এখনো শেষ না হয় বিদ্যুৎ উৎপাদনও শুরু হয়নি। সরকারি এত টাকা খরচ করে প্রকল্পটি আজও আলোর মুখ দেখেনি। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয়। তবে স্থানীয়রা বলছে, বিগত সরকারের আমলে দুর্নীতির উদ্দেশ্যে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল, যা এখন নির্মাতা প্রতিষ্ঠান হতাশাজনকভাবে কাজ না শেষ করেই হস্তান্তরের চেষ্টা করছে। শুধুমাত্র দুর্নীতি করার জন্য এবং লুটপাট করার উদ্দেশ্যে শুধুমাত্র এই প্রকল্পটা বাস্তবায়ন করছে বিগত সরকার। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে নতুন করে এই প্রজেক্টটা আবার টেন্ডারের মাধ্যমে চালু করা হোক। করোনার প্রভাব ও টাওয়ারের উচ্চতা কম হয় প্রকল্পে বিলম্ব হচ্ছে। তবে কিছুদিনের মধ্যেই আবারও চালু করার আশ্বাস দেন প্ল্যান্ট এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেডের স্বত্বাধিকারী। আমরা আগামী 10-15 দিনের মধ্যে চালু করবো এবং এরপরে স্টেপ ভালোভাবে চলবে। করোনা গেছে, তারপরে এই ওটার হাইট বাড়ানো লাগছে অনেক, প্রত্যেকটা টাওয়ারের প্রত্যেকটা বিল্ডিং এর। এখন আমার এই প্রজেক্টকে রেডি করতেছি সবকিছু দিয়ে। এই প্রকল্পটি লুটপাটের একটি উদাহরণ এবং ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্প অসমাপ্ত রেখেই পালিয়ে যেতে পারে বলে জানান সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি। সরকারের কাছে দাবি উপস্থাপন করব যে এই প্রজেক্ট রেখে যেন পালিয়ে যেতে না পারে, যেহেতু এটা সিরাজগঞ্জের প্রজেক্ট, এই সিরাজগঞ্জের প্রজেক্টটি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে তারপরে তাকে এখান থেকে চলে যেতে হবে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে প্রকল্প হস্তান্তর করা হোক এবং সরকার যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকল্প বুঝে নেয়, এমনটাই দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। ঈদে ঘরে ফেরা রংপুর অঞ্চলের মানুষজনের জন্য এবারও বিশেষ ট্রেন থাকছে না, এমন বৈষম্যে ক্ষুব্ধ ওই অঞ্চলের মানুষ। তাদের আশঙ্কা, নিয়মিত চলাচল করা আন্তনগর ট্রেন দিয়ে এ সময় যাত্রীর চাপ সামাল দেওয়া সম্ভব হবে না। এ পরিস্থিতিতে সড়কেও চাপ বাড়বে বলে উদ্বেগ প্রকাশ করে নির্বিঘ্নে নিরাপদে ঘরে ফেরার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন। রংপুর অঞ্চল থেকে দিনে 7 থেকে 10 হাজার মানুষ ট্রেনে যাতায়াত করেন। এত মানুষের জন্য আন্তনগর ট্রেন চলে মাত্র 10টি। ঈদের সময় যাত্রীর সংখ্যা বহুগুণে বেড়ে গেল, বাড়ানো হয় না ট্রেনের সংখ্যা, বরং সমস্যা নিত্যর সঙ্গে হয় ঈদ যাত্রীদের। বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকুরি করা এই নারী কর্মকর্তার অভিজ্ঞতা ঠিক এমনই। না থাকার কারণে আমরা দাঁড়িয়ে যাচ্ছি, দাঁড়িয়ে থাকার কারণে ধাক্কাধাক্কি হয় না। ট্রেন তো শুধু কি একবারেই ইয়েভাবে তো যায় না, অনেক সময় দেখা যায় বিকল্প সৃষ্টিতে দাঁড় করায়, দেখা যাচ্ছে এরকম করে ঝাঁকি মারে। ঝাঁকা মারার কারণে দেখা যায় দুষ্ট ছেলে কিলে দাঁড়িয়ে আছে, দেখবেন তো ওই ঝাঁকিটার কারণে সুযোগ নিয়ে ওরা পড়তেছে উপরেই। তো এটা তো আমাদের জন্য সমস্যা, ওই জন্য তো ট্রেন বাড়ানোই দরকার। কর্তৃপক্ষ বলছে, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট আর গাইবান্ধার মানুষের জন্য আগের দেয়া বরাদ্দ রংপুর এক্সপ্রেস, লালমনি, বুড়িমারি ও কুড়িগ্রাম এক্সপ্রেস রয়েছে। বিভাগের বাকি 4 জেলার জন্য আছে পঞ্চগড়, একতা, দ্রুতযান, বাংলাবান্ধা, নীলসাগর ও চিলহাটি এক্সপ্রেস। নারীর টানে মানুষজন বাড়ি ফেরার প্রস্তুতি শুরু করলেও বিশেষ ট্রেন নিয়ে প্রস্তুতি নেই রেল কর্তৃপক্ষের। সুবিধার থেকে বেশিরভাগ সময় অসুবিধাই পাওয়া যায়। এই দুইজনের সিটে 3 জন বসা লাগে, ঈদের সময় আরও বেশি ভিড় হয়। যাতায়াতের জন্য ট্রেন খুব সীমিত হয়ে গেছে। আরও বেশ কিছু ট্রেন যদি এই যাতায়াত করতো ঢাকা, রংপুর, কুড়িগ্রাম এই লাইনে, তাহলে হয়তো আরও ভালো হতো। ঢাকা, চিটাং বা ওই সমস্ত রুটে যেভাবে ট্রেন পাওয়া যায় এবং সেগুলোর যে সুযোগ সুবিধা নর্থ বেঙ্গলে নাই। রংপুরে ব্রডগেজটা চালু হোক আর বিশেষ ট্রেন আর রেলওয়ে স্টেশনটা একটু উন্নত করলে আসলে অনেক ভালো হবে, আমাদের ভোগান্তিগুলো একটু কমবে আসলে। এমন বাস্তবতায় বছরের পর বছর দুর্ভোগে পড়া যাত্রীদের কণ্ঠে উঠে আসে ক্ষোভ আর বঞ্চনার কথা। ঈদ স্পেশালের জন্য প্রতিবারই আমরা বলি দিতে পারে না, যেহেতু আর যাত্রী আপনার গাড়ি বগি সংকট, ইঞ্জিন সংকট, যার কারণে নতুন কোনো ঈদ স্পেশাল দিতে পারে না, এবারও নাই। জনবল, ইঞ্জিন, বগি সংকট দেখিয়ে বন্ধ রাখা হয়েছে এই অঞ্চলের 4টি লোকাল ট্রেন ও 4টি সাব স্টেশন। এ নিয়ে ক্ষোভ রয়েছে মানুষের মধ্যে। রক্তের ক্ষেত্রে রংপুর অগ্রগামী, কিন্তু পাওয়ার ক্ষেত্রে রংপুর সব সময় পশ্চাৎগামী হয়ে থাকে।
এই কারণটি, এই দুঃখটি আমরা আসলে আর বেশি দিন নিয়ে যেতে চাই না। আমরা চাই রংপুরের এই বৈষম্য দূরী হোক, রংপুরের সকল প্রকার সুবিধা যেন রংপুরের মানুষ পায়, এই আমাদের কামনা। ট্রেন সংকটে এভাবেই হুমড়ি খেয়ে পড়েন যাত্রীরা। ঈদ স্পেশাল তো নেই, বরং বন্ধ 4টি লোকাল ট্রেন ও স্টেশন। এই অবস্থায় আন্তনগর ট্রেন চালুর দাবি রংপুরবাসীর। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। 3 দফা দাবিতে বাগেরহাটের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা। সোমবার সকাল 9টায় প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা দিয়ে নানা স্লোগান দেয় শিক্ষার্থীরা। তাদের দাবি মেরিন ও শিপ বিল্ডিং ডিপ্লোমাধারীদের সমুদ্রগামী জাহাজে যোগদানের জন্য অনূর্ধ্ব 6 মাসের প্রি-সি ট্রেনিং এর মাধ্যমে অফিসার ক্যাডেট সিডিসি প্রদান ও বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্থ ইঞ্জিন ও মেশিন সংশ্লিষ্ট বিভাগের উপসহকারী প্রকৌশলী পদে চাকরি এবং প্রশিক্ষণের মান উন্নত করা। দাবি মেনে না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এখানকার যে ইনস্ট্রাক্টর তারা মনে করেন যে এখানে যে আমাদের ম্যানেজ ডিপার্টমেন্ট, এই ম্যারিনে কোনো শিক্ষিত বা ভালো পর্যায়ে কোনো মানের স্যার নেই। অথবা তাহলে যদি আমাদের শিক্ষকই যদি আমাদের ভালো না থাকতে পারে, তাহলে আমাদের মতন স্টুডেন্ট এখানে কীভাবে পড়াশোনা করবে? আমরা এখান থেকে 4 বছর পর পাস করার পরে কোনো জায়গায় আমাদের চাকরি নাই। চাকরি করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই যে আমাদের সরকার 4 বছর ডিপ্লোমা করার শেষে যেন আমাদেরকে সিডিসি প্রদান করে এবং নৌবাহিনী আন্তর্জাতিক জাহাজ এবং বাণিজ্যিক জাহাজগুলোতে ওঠার সুযোগ দেয়। কুষ্টিয়া এক স্কুল প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠেছে একাধিক ছাত্রীকে যৌন হয়রানি ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। দীর্ঘদিন ধরে নানা প্রলোভন দেখিয়ে রেজাউল করিম নামের ওই শিক্ষক ছাত্রীদেরকে যৌন হয়রানি করে আসছিলেন। বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে অভিযোগ অস্বীকার করছেন ওই প্রধান শিক্ষক। আর অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। নাহিদা সান্তিতাসের রিপোর্ট। হাত ধরে আমার হাতে মুখে চুম খায় আর সকাল 8টায় যেতে বলে, আমি তোমাকে একটা মোবাইল কিনে দেবো। শুনছিলাম কুষ্টিয়া কুমারখালীর চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে যৌন হয়রানির শিকার হওয়া ভুক্তভোগী এক শিক্ষার্থীর কথা। গত 12ই মে দুপুরে বিদ্যালয়ের লাইব্রেরিতে ডেকে নিয়ে তাকে যৌন হয়রানি করে প্রধান শিক্ষক রেজাউল করিম। মোবাইল ফোন কিনে দেওয়া ও উপবৃত্তির প্রলোভন দেখিয়ে দেয় নানা কুপ্রস্তাব। জড়িয়ে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে বিদ্যালয়ের ওয়াশরুমেও। এরপর থেকে ভয়ে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে ভুক্তভোগী ওই শিক্ষার্থী। এমন ঘটনার সুষ্ঠু বিচার চাই পরিবার। হাতে মুখে চুমু দেয়, হাত কোনো রকম ছেড়ে আমার মেয়ে আছে আমার কাছে বেঁচে চলে যায়। আমার মেয়ে যদি কিছু, আমি সঠিক বিচার চাই। ওই মাস্টারের উপযুক্ত শাস্তি চাই। এইভাবে মেলামের সাথে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক রেজাউল করিম নানাভাবে স্কুলের একাধিক ছাত্রীকে করে আসছিলেন যৌন হয়রানি। বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থী ও অভিভাবকরা। অভিযুক্ত ওই শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন তারা। আরো অনেকে আমাদের ক্লাসে আরো অনেক মেয়েগুলোর এরকম করছে। তার নামে যে সমস্ত ঘটনাবলী শুনতেছি এগুলো অত্যন্ত নিন্দনীয়। আমরা চাই তার বিচার হোক। স্কুলে পাঠায় কোন ভরসার উপর পাঠাবো? এর আগেও এরকম রিপোর্ট তার পাওয়া গেছে। তবে ছাত্রীদের যৌন হয়রানির বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে প্রধান শিক্ষক রেজাউল করিম। কথা হলো এটা কোনো হেডমাস্টার করতে পারে? আর শিক্ষকরা ছিল, আমার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিল, ওই মেয়ের দুইটা অভিযোগ ছিল। সেই অভিযোগটা আমি একটু রাগটাগ করেছি একটা বিষয়ের উপরে। এই হচ্ছে বিষয়। আর প্রশাসন বলছে এখনো এ ধরনের কোনো অভিযোগ পাননি তারা। অভিযোগ পেলে নেবেন ব্যবস্থা। এই সংক্রান্তে আমাদের থানাতে কোনো অভিযোগ আমরা পাই না এখনো। যদি অভিযোগ দেয় আমরা সেই ব্যবস্থা নেব। বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির বিষয়টি দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাহিদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেখছেন দেশ জনপদ সংবাদ। সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নামে নতুন উপজেলার দাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছে সীমান্তবর্তী 6 ইউনিয়নের ও চরাঞ্চলে প্রায় 1.5 লাখ মানুষ।
রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রস্তাবিত যমুনা উপজেলা বাস্তবায়ন কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভকারীরা জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের কাছে একটি স্মারকলিপি জমা দেন। তাদের দাবি, কাজীপুর উপজেলার 12টি ইউনিয়নের মধ্যে 6টি ইউনিয়ন যমুনা নদীর পূর্ব পারে অর্থাৎ যমুনার চরাঞ্চলে অবস্থিত হওয়ায় পূর্ব পারের মানুষ প্রশাসনিক সেবা পেতে ভোগান্তিতে পড়েন। তাই জীবনমান উন্নত করতে এই উপজেলার দাবি তাদের। দূরত্বের কারণে ইন্টেরিয়র এলাকা হিসেবে যে হওয়ার কারণে যার কারণে এই যে মূল উপজেলা থেকে এবং জেলা থেকে যে সমস্ত কার্যক্রম সেই সমস্ত কার্যক্রম থেকে কিন্তু বঞ্চিত। সেই জন্যই আমি মনে করি এই দাবিটা অত্যন্ত যৌক্তিক দাবি। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ফেনীর খামারিরা। তবে গোখাদ্যের দাম বাড়ার পাশাপাশি ভারতীয় গরু আসলে ক্ষতির মুখে পড়ার শঙ্কায় তারা। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, জেলায় লালন পালন করা পশু দিয়ে এবার কোরবানির চাহিদা পূরণ সম্ভব। অবৈধভাবে সীমান্ত হয়ে ভারতীয় গরু প্রবেশ বন্ধে নজরদারি বাড়িয়েছে বিজিবি। সহকর্মী তোফায়েল আহমেদ নীলুয়ার রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। ঈদুল আজহাকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত ফেনীর ফুলগাজীর বক্স মাহমুদ ইউনিয়নের মোহাম্মদ ইব্রাহিম। 2021 সালে 7টি গরু দিয়ে শুরু করেন মদিনা এগ্রো ফার্ম নামে একটি খামার। বর্তমানে তার খামারে 180টি গরু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। শুধু মদিনা এগ্রো নয়, জেলায় 5000-এর অধিক বাণিজ্যিক খামারে শাহিওয়াল, ফ্রিজিয়ান, নওরেজিয়ান রেড, দেশি বলদ সহ বিভিন্ন প্রজাতির গরু রয়েছে। পাশাপাশি ব্যক্তিগতভাবে অনেকে গরু, মহিষ, ছাগল ও ভেড়া কোরবানির জন্য লালন পালন করছেন। এখানে 37টা গরু নিয়ে আরম্ভ করছি, তারপরে প্রায় 70টা গরু দিছি এর পরবর্তী বছর, এর পরবর্তীতে 180টা গরু দিছি। এখন চিন্তা ভাবনা আছি সামনে আরো বড় করার জন্য। সারা বছর গরু লালন পালন করে যদি কোরবানি লাভের আশা না করতে পারি, তাহলে আমাদের পুরো বছরের এটাই একটা লস প্রজেক্ট হয়ে যায়। দেশি প্রজাতির গরু ছাগলের চাহিদা বেশি থাকায় পছন্দের পশু কিনতে ক্রেতারা ছুটছেন বিভিন্ন খামারে। হাটে ভিড় এড়িয়ে সুস্থ সবল পশু দেখে শুনে কেনার বিকল্প খামার বলছেন ক্রেতারা। বা আমরা যদি খামারের এখান থেকে গরু কিনি, এরা আমাদের পরিচিত, গরুটা ভালো হবে, এটার ভিতরে কোনো রকমের কোনো সমস্যা হবে না, গরুর ভিতরে 100% গ্যারান্টি হবে। হাট বাজারে গেলে তো ভ্যারাইটিস গরু দেখা যায়, আর আমি শুনছি এখানে মোটামুটি গরুগুলো সবগুলোই চয়েসফুল। এখান থেকে চয়েস করতে সুবিধা আর কি, কিনে রাখলাম, প্রয়োজনে ঈদের আগের দিন নিয়ে গেল। 2024 সালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে প্রাণী সম্পদে। সেই ধকল কাটিয়ে ঘুরে দাঁড়িয়ে সক্ষমতা অর্জন করেছে ফেনীর মানুষ। এবার জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে 82,336টি। তার মধ্যে বাণিজ্যিক ও পারিবারিকভাবে লালন পালন করা হচ্ছে 87,227টি গবাদি পশু। আপনারা জানেন যে বিগত বন্যার পরে ফেনীতে ভয়াবহ বন্যায় অনেক গবাদি পশুর ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরেও ফেনীর মানুষ এই দুর্বিষহ বন্যা মোকাবেলা করে তারা এই যথেষ্ট পরিমাণ পশু কোরবানির জন্য প্রস্তুত করেছে। এদিকে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ বন্ধে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। এই ব্যাপারে অত্যন্ত শক্ত অবস্থানে আছি। গত 2 মাসে আমরা প্রায় 26 লক্ষ টাকার গরু সীমান্ত এলাকা বিভিন্ন স্থানে থেকে অবৈধভাবে যাদেরকে নিয়ে এসেছিল সেগুলি জব্দ করেছি এবং কাস্টমসে সেগুলি জমা দিয়েছি। গোখাদ্যের দাম কমানো গেলে তৈরি হবে নতুন নতুন খামারি, কর্মসংস্থান হলে সচল হবে অর্থনৈতিক চাকা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চলে বসবাসকারী লক্ষাধিক মানুষের সংগ্রামী জীবন। প্রতিনিয়তই জীবন ও জীবিকার তাগিদে করতে হয় লড়াই। নেই মানসম্মত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবারও বেহাল দশা। সব ধরনের নাগরিক সেবা থেকেও বঞ্চিত এখনকার বসবাসকারীরা। তারপরও যুগ যুগ ধরে এভাবেই বসবাস করে আসছেন চরাঞ্চলের মানুষ। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্টে দেখুন বিস্তারিত। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা থেকে প্রায় বিচ্ছিন্ন চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মার ওপারের চরাঞ্চল।
এখানে প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। এখানকার ধুলোবালির জীর্ণ ও খানাখন্দকে ভরা নাজুক সড়ক যোগাযোগ ব্যবস্থা চরবাসীর দুর্ভোগের অন্যতম কারণ। যে কোনো নাগরিক সেবা পেতে পাড়ি দিতে হয় দীর্ঘ পথ, করতে হয় সংগ্রাম। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাও তাদের যেন রীতিমতো মরণ যুদ্ধ। বৃহত্তম একটা চর, আমাদের রাস্তাঘাট নাই, কোনো রোগ চিকিৎসার জন্য কোনো একটা মেডিকেল নাই, হাসপাতাল নাই। মোটরসাইকেল নিয়ে যাই আমরা, এখানে মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যাতায়াত ব্যবস্থা নেই। এবং রাস্তাঘাট এটা যদি সংস্কার করা হতো তা আমাদের চরাঞ্চলের লোকরা বাঁচতাম এবং আমাদের সুবিধা হতো। এখানকার শিক্ষা ব্যবস্থারও নাজুক অবস্থা, নেই মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান। তাই প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোতে না পেরোতেই ঝরে পড়ে অধিকাংশ শিক্ষার্থী। কৃষি নির্ভর এ চরাঞ্চলের মানুষের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হতে হয় শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার অভাবে। আমরা শুনেছি ছোটবেলায় আমাদের একটা হসপিটাল ছিল, এই হসপিটাল কোথায় আছে, কি অবস্থা আছে, কিভাবে চিকিৎসা হয় তা আমরা জানি না, খোঁজ খবরও জানি না। চরাঞ্চলে আবারটা ভালো হয়, ফলনও ভালো হয়, দাম পাই না আমরা, দাম পাই না মানে গাড়ির রাস্তা নাই। জনপ্রতিনিধিরা বলছেন চরবাসীর জীবনমান উন্নয়নে একাধিকবার প্রকল্প প্রস্তাব জমা দিয়েও হয়নি তার বাস্তবায়ন। টেকসই পরিকল্পনা ছাড়া কোনো সমস্যারই স্থায়ী সমাধান সম্ভব নয় বলেও জানান তিনি। স্বাস্থ্য কমপ্লেক্সটা খুব জরুরি দরকার, যেখানে জমি দিলাম অথচ স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যাপারে স্বাস্থ্য বিভাগ কোনো রকম উদ্যোগই নিচ্ছে না। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন ইতিমধ্যেই চরবাসীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রকল্প প্রস্তাব করেছেন তারা। একনেকে পাশ হলেই শুরু হবে কাজ। এই ব্রিজটা 500 মিটারের অধিক হওয়ার কারণে আমাদের এখানে একনেকের একটা অনুমোদনের প্রয়োজন, আমরা এখন সেই পর্যায়ে আছি। তো আশা করা যাচ্ছে যে খুব অদূরেই আমাদের এই চিলমারি ইউনিয়নের জন্য বা ইউনিয়নবাসীর জন্য একটা সুসংবাদ আসবে। দ্রুতই চরবাসীর নাগরিক সেবা নিশ্চিতে উদ্যোগ নেবে সরকার, সমাধান হবে সকল সমস্যার, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। প্রচারিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন ও শিক্ষক আব্দুর রশিদ। সোমবার দুপুরে দেওয়ানগঞ্জ হাই স্কুল মোড়ে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে বক্তব্যে পলিন বলেন, ঠিকাদারের অর্থ আত্মসাৎ নিয়ে প্রচারিত সংবাদ উপস্থাপিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। পলিন অভিযোগ করে বলেন, মঞ্জুরুল হক নয়া মেম্বার ফ্যাসিস্ট সরকারের দোসর। তিনি পলাতক থেকেও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। আমাদের আরো কিছু চেক ছিল পলিনের সাথে, যে চেকগুলো নিয়ে গন্ডগোল, সেটাও সে অবৈধভাবে ভাঙছে। ওই পরিপ্রেক্ষিতে আমিও ওই চেকটা ওইভাবেই ভাঙছি। বলা হয়েছে যে আমি চাকরি করি না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। সংবাদ মাধ্যমে দেখতে পেলাম চুকাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল হক নয়া মেম্বার আমার নামে চাঁদাবাজি এবং চেক জালিয়াতির একটা অভিযোগ নিয়ে এসেছেন। সে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। আমি এসব ঘটনার সাথে জড়িতও না। আমি আজকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি। 22 মে থেকে বাজারে আসবে নওগাঁর আম। অপরিপক্ক কেমিক্যাল মিশিয়ে আম বাজারজাত করা রুখতে তারিখ নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। তাই আমবাগান মালিকদের বাড়তি নজর পরিচর্যায়। এবছর প্রায় 4000 কোটি টাকার আম বাণিজ্যের আশা কৃষি বিভাগের। কাজী কামাল হোসেনের তথ্য ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। গোপালভোগ, হিমসাগর, আমরুপালি, ল্যাংড়া, বাড়িচার সহ বিভিন্ন জাতের আম থোকায় থোকায় ঝুলছে বাগানে বাগানে, নজর কাটছে সবার। এবার 22 মে থেকে গুটিজাত আম পাড়া শুরু করবে চাষিরা। গোপালভোগ 30 মে, হিমসাগর 2 জুন, নাগফজলি 5 জুন, ল্যাংড়া 10 জুন, আমরুপালি 18 জুন, ফজলি 25 জুন নামানো হবে। সবশেষ 10 জুলাই থেকে আশিনা, বাড়িচার ও গৌরমতী আম বাজারে পাওয়া যাবে। তাই আম বাগান মালিকদের এখন বাড়তি নজর পরিচর্যায়। প্রচন্ড মুকুল হয়েছিল, কিন্তু এই মুকুলটা আপনার অতিরিক্ত তাপ দেওয়ার কারণে জ্বলে যায়। জ্বলে যাওয়ার কারণে মুকুলে গুটি কম আসে। এই গুটি কম আসার কারণে প্রত্যেকটা বাগানে যে হারে মানে আমের প্রয়োজন ছিল বা যে হারে অন্যান্য বছর হয়, এবার সেই হারে কিন্তু আম নেই। নির্ধারিত সময়ে ফরমালিন মুক্ত আম বাজারজাত করার জন্য প্রস্তুতি নিচ্ছি। কিছু প্রতিবন্ধকতাও আছে, আমাদের অবকাঠামোগত সমস্যা আছে। সরকার যদি এদিকে নজর দেয় তাহলে দেখবেন যে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব আম রপ্তানি করে। আমের বাজার মূল্য নিশ্চিত, বিদেশে আম রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণ সহজকরণে বিভিন্ন উদ্যোগের কথা জানান কৃষি বিভাগ। বাইরের যে চাহিদা আছে সেই চাহিদা পূরণ করার জন্য যে নিরাপদ আম উৎপাদনের জন্য কৃষককে আমরা পরামর্শ দিয়েছি, প্রশিক্ষণ দিয়েছি
এবং এক্সপোর্টারদেরকে নিয়ে এসে আমরা সভা সেমিনার করেছি। আশা করি যে আমরা দেশের চাহিদা মিটিয়ে বাইরে রপ্তানি করতে পারবো। এবছর নওগাঁয় আম চাষ হয়েছে 30,300 হেক্টর জমিতে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3,87,234 টন। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।